খুব আহত একটা ছেলে জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে তার জীবন বাঁচানোর জন্য। যার কাছ থেকে সে বাঁচার চেষ্টা করছে সে এক সময় তাকে ধরে ফেলে আর ছেলেটিকে বলে ওর লোকেশন আমাকে দে। কিন্তু এই অবস্থাতেও ছেলেটি তার লোকেশন দেয় না, যে কারণে লোকটি তাকে না মেরেই সেখানে একটা গর্তে পুঁতে ফেলে। কার লোকেশন চাইছিল সে সেরকম কিছুই জানতে পারা যায় না। অন্যদিকে আমরা নিউ জয়েন হওয়া একটা পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম মার্টিন। আর জয়েনের প্রথম দিনই তাকে এমন একটা কাজ দেয় যেটা দেখতে সহজ হলেও একটু ডেঞ্জারাস, কারণ 6টা মুজরিমকে এক জেল থেকে আর এক জেল নিয়ে যাওয়ার দায়িত্ব তার উপর পড়ে, যাদের মধ্যে একজন ক্রিমিনাল যে রোমানিয়ান, সে খুব ডেঞ্জারাস। আর এই খবর যদি তার টিমমেট পায় রাস্তায় তাকে ছাড়ানোর চেষ্টাও করতে পারে। আর এই জেল শিফটের কাজ তার পরে রাতের বেলায়, তার উপর সেই জেলের দূরত্ব অনেকটা, লোকালয় ছাড়া ফাঁকা জঙ্গলের রাস্তা হয়ে তাদের যেতে হবে। তাই সমস্ত ক্রিমিনালের কাছ থেকে তাদের মোবাইল নিয়ে নেয় যাতে লোকেশন কেউ ট্রেস না করতে পারে। এত লং রাস্তা অবশ্যই মার্টিন একা যাবে না, তার সঙ্গে আরও একটা অফিসার যাবে, যে অফিসার যাওয়ার আগে তাদের প্রত্যেককে চেক করতে থাকে এবং তাদের সঙ্গে টর্চার করতে থাকে, যেটা মার্টিনের পছন্দ হচ্ছিল না। কারণ মার্টিন তার ডিউটির কোনো রকম রুল ভাঙতে চায় না, সে সৎভাবে তার ডিউটি পালন করতে চায়। এই সব কিছুর পর সেই 6জন ক্রিমিনালকে একটা গাড়িতে ভর্তি করা হয়। রোমানিয়ান ক্রিমিনালটি দেখে গাড়ির ভিতর সবাই একসঙ্গে থাকবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা বন্ধ জায়গা। টোটাল 4জন লোক সেখান থেকে রওনা হয়, যেখানে মার্টিন ড্রাইভ করছিল আর মার্টিনের পার্টনার সেই গাড়ির পেছনে ছিল। আর সামনে আরও 2জন অফিসার ছিল যারা অন্য গাড়িতে তাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। শহর অতিক্রম করে তাদের গাড়ি ধীরে ধীরে জঙ্গলের দিকে যেতে থাকে। আর এদিকে জঙ্গলে আমরা আরও একজন লোককে দেখতে পাই যার ফেস পুরোপুরি ক্লিয়ার না হলেও যাকে দেখতে পাই রাস্তার উপর বেশ কয়েকটা পিন ছড়িয়ে দিতে। সেই রাতে জঙ্গলে এত কুয়াশা ছিল, রাস্তা ফাঁকা হলেও তাদের গাড়ির স্পিড কমাতে হয়। একসময় তো মার্টিন কুয়াশার জন্য সামনের পুলিশ অফিসারের গাড়ি দেখতেই পায় না, কিন্তু মার্টিনের কাছে একটা ওয়াকি টকি ছিল যেটার সাহায্যে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু অপোজিট সাইড থেকে তার কোনো রিপ্লাই আসে না। আর এসবের মধ্যে সেই বড় বড় পেরেকের উপর দিয়ে সে গাড়ি চালিয়ে দেয়, যে কারণে গাড়ি পাংচার হয়ে যায় আর সেখানেই দাঁড় করাতে হয়। মার্টিনের পার্টনার পেছন থেকে নেমে চারিদিকে টর্চ মারতে থাকে আর দেখে জঙ্গলে গাছের ভেতরেই তাদের সামনে থাকা সেই পুলিশদের গাড়ি। সে ধীরে ধীরে গাড়ির দিকে আগে যেতে থাকে। আর এদিকে গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় ভেতরের সমস্ত ক্রিমিনাল একে অপরের সঙ্গে কথা বলতে থাকে, যেখানে সবাই ভাবছে তাদের মধ্যে রোমানিয়ান যে ছিল তারই হয়তো পার্টনাররা এসব করছে তাকে ছাড়ানোর জন্য। কিন্তু সে সরাসরি জানিয়ে দেয় আমার লোকেদের কাজ এটা না, ওদের মধ্যে আরও একজন যার নাম রামিস, যে এর মধ্যে প্ল্যান শুরু করে দিয়েছে সে নিজে না সবাইকে নিয়ে এখান থেকে পালাবে। মার্টিন তার অকে টকে দিয়ে তখনও ট্রাই করছিল তার পার্টনারের সঙ্গে কথা বলার জন্য, হঠাৎ তার পার্টনারের কথা ওদিক থেকে বন্ধ হয়ে যায়। মার্টিন গাড়ি থেকে নামে ধীরে ধীরে সেদিকে এগোতে থাকে। আর যখন সে গাড়ির কাছে পৌঁছায় গিয়ে দেখে তার পার্টনার আর বেঁচে নেই। এর মধ্যেই জঙ্গলের ওপাশ থেকে কেউ একজন তার উপর গুলি চালায়। মার্টিন তাড়াতাড়ি করে তার পার্টনারের কোমর থেকে তার গাড়ির পেছনের দরজার চাবি নিয়ে সেখান থেকে পালায়। নিজেকে গার্ড করার জন্য সে পাশেই থাকা গাড়ির আড়াল নেয়, যেখানে গিয়ে দেখে তার গাড়ির সামনে থাকা সেই 2জন পুলিশ অফিসারও এখন আর বেঁচে নেই। মার্টিনের ওপর আবার গুলি চলতে থাকে। মার্টিন নিজেকে ডিফেন্স করার জন্য সেও শুট ব্যাক করে, কিন্তু এভাবে কতক্ষণ মার্টিনের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সে যেন তেন প্রকারে সেখান থেকে দৌড়ে তার নিজের গাড়ির কাছে আসে। যেহেতু তার গাড়ি পাংচার ছিল তাই দরজা বন্ধ করে প্রথমে হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। বিশেষ কোনো কারণে মার্টিনের কন্ট্যাক্ট হেডকোয়ার্টারের সঙ্গে হয় না। আর এর মধ্যেই সেই লোকটি বারবার গুলি করতে থাকে তার গাড়ির কাছে। মার্টিন বুঝতে পারে বুলেট প্রুফ হলেও এইভাবে গুলি চলতে থাকলে এই কাছের আয়ু আর বেশিক্ষণ নেই, তাকে বাঁচতে হলে গাড়ির পেছনের স্পেসে যেতে হবে। প্ল্যান মতোই সে গাড়ির পেছনে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেখান থেকে সিসিটিভিতে মার্টিন দেখতে পায় সেই লোকটি তার ড্রাইভিং সিটে এসে ক্যামেরা ব্লক করছিল। আর অন্যদিকে রামিজ, যে এখান থেকে পালানোর প্ল্যান করছিল, এতক্ষণে সে দরজার লক খুলে মার্টিনের ওপর হামলা করে দেয়। মার্টিন নিচে পড়েই তার বন্দুক তাক করে তার দিকে, কিন্তু তারা কেউই জানে না মার্টিনের বন্দুকের গুলি অনেক আগেই শেষ হয়ে গেছে। রামিজ ভয়ে দুপা দুপা করে পেছাতে থাকে। আর এদিকে গাড়ির ড্রাইভার সিটে আসা সেই লোকটি একটা সরু নল দিয়ে গাড়ির ভেতরে তেল দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। মার্টিনের ইচ্ছা না থাকলেও বাকি 5জন ক্রিমিনালদেরও দরজা খুলে দেয়,
কারণ আর ততক্ষণে সেই আগুন একজনের গায়ে পুরোপুরি ছড়িয়ে গেছিল। তার গা থেকে আগুন নেভাতে নেভাতে সেখানেই তার মৃত্যু হয়। মার্টিন সব জায়গার আগুন নিভে তাদেরকে আবার গান পয়েন্টে নেয়, সবাইকে আবার অর্ডার করে তোমরা তোমাদের সেলে ফিরে যাও। আর তখনই মার্টিনের ওয়াকি টকিতে আওয়াজ হয়, যেখানে ড্রাইভার সিটে থাকা সেই লোকটি কথা বলে। তাদেরকে বলে তোমরা যদি সত্যি এখান থেকে বেরোতে চাও তো ওই গাড়ির দরজার চাবি মার্টিনের কোমরেই আছে। আর যে বন্দুক দিয়ে মার্টিন তোমাদের ভয় দেখাচ্ছে সেই বন্দুকের গুলি অনেক আগেই শেষ হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই 5 জনই মার্টিনের উপর ঝাঁপিয়ে পড়ে। মার্টিন যেন তেন প্রকারে তাদের কবল থেকে ছুটে নিজেকে একটা সেলের মধ্যে বন্ধ করে নেয়, কিন্তু তাদের এই হাতাহাতির মধ্যে মার্টিনের একটা চাবি সেখানে পড়ে যায়, যেটা ছিল ওই গাড়ির পেছনের দরজার। চুপচাপ রোমানিয়ান ক্রিমিনালটি সেই চাবিটা উঠিয়ে নেয়। সেভাবে আর কেউ যা করে করুক, সে নিজেই এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তার হাতের এই চাবি আর একজন দেখে ফেলে, যার নাম ন্যানো। সে একটু সময় নষ্ট না করে রোমানিয়ান ক্রিমিনালের উপর অ্যাটাক করে। সে আঘাত এত জোরে করে যে রোমানিয়ান লোকটি সেখানেই মারা যায়। এখন চাবি ন্যানোর কাছে, তার সামনে আরও 3 জন। ন্যানো বলে আমি একে মেরেছি কারণ গাড়ির বাইরে যারা আছে তারা এরই লোক, তারা আমাদের সবাইকে মেরে ফেলবে। তখনই ওয়াকি টকিতে সেই লোকটি বলে আমি এখানে এসেছি শুধু ন্যানোর জন্যে, কোনো ঝামেলা ছাড়া তোমরা যদি ওকে আমার হাতে দিয়ে দাও তাহলে আমি কাউকে কিছু বলবো না। এবার ন্যানো সেই লোকটির ভয়েস শুনে চিনতে পারে সে মিউগুল। ন্যানো বলতে থাকে এ সব কিছু মিথ্যে কথা বলছে, এর কোনো কথা তোমরা বিশ্বাস করো না, কিন্তু এখানে সবাই ক্রিমিনাল আর এরা সবাই এখান থেকে না মরেই বেরোতে চায়। তাই তারা ন্যানোর একটা কথাও না শুনে সবাই মিলে আবার ন্যানোর ওপর অ্যাটাক করতে থাকে। সবাইকে তার দিকে আসতে দেখে ন্যানো চালাকির সাথে সেই চাবিটা গিলে ফেলে। অন্যদিকে সেই লোকটি যে ড্রাইভিং সিটে ছিল মিউগুল, সে গাড়ির চাকা ঠিক করার জন্য সমস্ত জিনিস আনতে থাকে। আর সে গাড়ির হিটার বন্ধ করে সেখানে এসি চালু করে দেয়। ধীরে ধীরে গাড়ির পেছনের তাপমাত্রা প্রচণ্ড কমতে থাকে। মিউগুল গাড়ির টায়ার চেঞ্জ করে পুরো গাড়ি সমেতই সেখান থেকে বেরিয়ে পড়ে। ড্রাইভিং করতে করতে মিউগুল তাদের কাছে শোনে তোমরা সবাই মরতে চাও নাকি ওকে আমার হাতে দিতে চাও। একজন জানায় ন্যানো সে চাবি গিলে ফেলেছে, তুমি যদি বলো ন্যানোকে মেরে আমরা চাবি বের করতে পারি। কিন্তু মিউগুল তাদের মানা করে দেয়, কারণ ছেলেটি তার জীবন তো চাই। এদিকে বাকি 3 জন কয়েদি ন্যানোকে সেই সেলে বন্ধ করে দেয় যে সেলে মার্টিন আছে। এরা কি করছে সামনের লোকটি যাতে কিছুই না দেখতে পারে, ন্যানো চুপচাপ সেখানকার সিসিটিভির তারটা ছিঁড়ে ফেলে। তারপর ন্যানো মার্টিনকে বলতে থাকে আমি যে সাজা কাটছি এখানে আমার কোনো দোষ নেই। মিউগুলি সেই ব্যক্তি যে আমাকে ফাঁসিয়েছে, আমি নির্দোষ, আমার কোনো দোষই নেই। আর মিউগুল শুধু আমাকে না আমার বন্ধুকেও এই দোষ দিয়েছিল, যাকে মিউগুল খুন করে ফেলেছে। একদম শুরুতে যেই ছেলেটিকে আমরা পালাতে দেখেছিলাম সেই ন্যানোর বন্ধু। অন্যদিকে আমরা দেখতে পাই মার্টিনের পার্টনার এখনও মরেনি, গুলিতে আহত হয়ে সে অজ্ঞান হয়ে গেছিল মাত্র। যখন তার জ্ঞান ফেরে সে প্রথমে উঠে সে পুলিশ অফিসারের গাড়ির দিকে যায় আর সেখানকার রেডিও থেকে হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কোনো রকম কন্ট্যাক্ট সে করতে পারে না। হতাশ হয়ে আশেপাশে খোঁজাখুঁজি করায় সে আরও একটা গাড়ি সেখানে দেখতে পায়, যে গাড়িটি মিউগুলের ছিল। গাড়ির ভেতরে কিছু জিনিস সে দেখতে পায়, একটা মেয়ের কয়েকটা ফটো আর একটা নিউজ পেপার। সমস্ত কিছু ইগনোর করে এই গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ কিছু স্পিডে চালানোর পর সেই ক্রিমিনালদের গাড়িও সে দেখতে পায়, কিন্তু এই ট্রাক এখন মিউগুল চালাচ্ছিল। সে দেখে ফেলে তার পেছনে কেউ আছে, সে তার গাড়ির স্পিড আরও বাড়ায়। আর এর মধ্যে ওই ট্রাকে থাকা সমস্ত ক্রিমিনালরা গাড়ির ভেতরেই থাকা কিছু টুলস দিয়ে নিচের ঢাকনা খুলে ফেলে, যাতে তারা সেখান দিয়ে পালাতে পারে। অফিসারও তার গাড়ির স্পিড বাড়িয়ে মিউগুলের গাড়ির সামনে নিয়ে আসে। মিউগুল ট্রাক দিয়ে তার গাড়িতে জোরে একটা ধাক্কা মারে, তো গাড়ি ডিসব্যালেন্স হয়ে পাশেই একটা জায়গায় ধাক্কা খায়। আর তাদের এই দুটো গাড়ি ধাক্কাধাক্কির সময় মিহুল একসময় হঠাৎ ব্রেক করে, আর ঠিক তখনই ট্রাকের মধ্যে থাকা ক্রিমিনালদের একজন সেই ঢাকনা খুলে নিচে গেছিল, যে ব্রেকের ধাক্কা সহ্য করতে না পেরে প্রচণ্ড জোরে তার মাথায় আঘাত পায় আর তার সেখানেই মৃত্যু হয়। মিহুল সেই গাড়ি আবারও চালাতে থাকে। অনেকক্ষণ চালানোর পর সে একটা বরফ জমা জলাশয় দেখে তার উপর গাড়ি এনে দাঁড় করায়। আর নিজে সেই গাড়ি থেকে নেমে বরফে একটা গুলি করে, যে কারণে গাড়ি ধীরে ধীরে সেই বরফ ভেঙে জলের নিচে যেতে থাকে। গাড়ির ভেতর ধীরে ধীরে জল ভরতে থাকে। যতই তারা ক্রিমিনাল হোক, মার্টিন চায় না তারা এভাবে মরুক। এত স্পিডে জল ভরতে থেকে মার্টিন সবাইকে বলে গাড়ির ভেতরে একটা ইমার্জেন্সি ডোর আছে, যেটা ওপেন করলে আমরা সবাই এখান থেকে বেরোতে পারি।
আর মার্টিনের কথা মতো সেই দরজা তাড়াতাড়ি ওপেন করে সেখান থেকে ন্যানো আগে বেরিয়ে আসে। এতক্ষণ তারা ঠান্ডা স্পেসে থাকার পর এরকম ঠান্ডা জলে পড়ার জন্য তাদের মধ্যে একজনের সেখানেই মৃত্যু হয়। তারপর নিজেদের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি রামিস সেখান থেকে বের হয়, আর একদম শেষে মার্টিন সেখান থেকে বেরোতে যায়। কিন্তু মার্টিনের অবস্থা এতই খারাপ ছিল যে তার একা সেখান থেকে বেরোনো সম্ভব হচ্ছিল না। রামিস অনেক কষ্ট করে তাকে টেনে সেখান থেকে বাইরে বের করে, কিন্তু ততক্ষণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। রামিস মার্টিনের হার্ট পাম্প করে অনেকক্ষণ সিপিআর দেওয়ার পর মার্টিনের হোশ আসে, কিন্তু সেখান থেকে ন্যানো সবার আগে বেরিয়ে সে আর দাঁড়ায় না, সে সোজা পালাতে থাকে। মিগুল তাকে দেখে ফেলে এবং তার উপর গুলি চালায়। মার্টিন আর ন্যানো এক জায়গায় অনেকক্ষণ বন্ধ ছিল। মার্টিন তার সঙ্গে কথা বলেছে, সে জানে ন্যানো নির্দোষ, তাই গুলির শব্দ শুনে সে ছুটে আসে ন্যানোকে বাঁচাতে। খুঁজতে খুঁজতে সে মিগুলের পেছনে চলে আসে। মিগুলকে ওয়ার্নিং দেয় এবং তাকে বলে তোমার স্যারেন্ডার করে নেওয়া উচিত। মিগুল মার্টিনকে জানায় ন্যানো এত বড় দোষ করা সত্ত্বেও এই দেশের আইন আমার মেয়ের কোনো ন্যায় বিচার করেনি, তাই তার ন্যায় আমি নিজেই করব। বেশ কয়েক মাস আগের কথা, আমার 13 বছরের মেয়ে একটা পার্টিতে গেছিল, আর সেখানে ন্যানো আর তার বন্ধু তার ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। শুধু তাই নয়, তারপর আমার মেয়ের ইজ্জতের সঙ্গে তারা খেলা করে। আর এই শয়তানরা তারপরেও থামেনি। আমার ওই 13 বছরের মেয়েকে এরা মেরে কোথাও লুকিয়ে ফেলেছে, আর সে বডি না পাওয়ার জন্য এই দেশের আইন তাদের কোনো সাজা দেয়নি। আর ন্যানো এখন যে দোষের জন্য জেল খাটছে এটা সেই সাজাই না, সে অন্য কোনো কারণে ফেঁসেছে, আর তার জন্যই অল্প দিনের কোনো জেল হয়েছে। কিন্তু সে যে এত বড় অপরাধ করে বসে আছে তাতে পুলিশের আর এই দেশের আইনের কোনো ধ্যান নেই। তাই আমি আমার ন্যায় বিচার আমি নিজেই করব। আমি চাই আমার মেয়েকে দেখতে। সে মারা গেছে আমি মানছি, তার শেষ কার্যটুকু আমি করতে চাই। কিন্তু ন্যানো মার্টিনকে বলেছিল সে সমস্ত কিছু মিথ্যে কথা বলছে। তো মার্টিন মিগুলকে বলে তুমি এসব কিভাবে জানো, তুমি তো ভুলও হতে পারো। ওর বন্ধু মরার আগে প্রাণের ভয়ে আমাকে সব কিছু বলে দিয়েছে, কিন্তু ওরা এখনও আমাকে এটা বলেনি আমার মেয়েকে হত্যা করে তারা কোথায় লুকিয়েছে। ন্যানো একটা দেওয়ালের পেছনে লুকিয়েছিল, আর অনেকক্ষণ তার উপর কোনো গুলি না চলায় এই সুযোগের সদ্ব্যবহার সে করতে যায়। সে আরও একবার ছুটে পালাতে যায়, কিন্তু মিগুল দেখে সঙ্গে সঙ্গে আর একবার শ্যুট করে, আর এই গুলি গিয়ে লাগে তার পায়ে। একজনের উপর এরকমভাবে গুলি চালাচ্ছে, পুলিশ অফিসার হয়ে মার্টিন চুপ থাকতে পারে না। সে মিগুলকে থামাতে যায়। মিগুল মার্টিনকে ঠেলে ফেলে সে পৌঁছে ন্যানোর কাছে। ন্যানোকে প্রচণ্ড মারতে থাকে, আর তার কাছে শোনে তার মেয়ের কথা। কোথায় রেখেছিস তোরা আমার মেয়েকে? এর মধ্যে আবার মার্টিন চলে আসে বন্দুক নিয়ে। হাওয়ায় একটা গুলি চালিয়ে সে বলে মিগুল তুমি ন্যানোকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে ফায়ার করতে বাধ্য হব। আর এই সুযোগে ন্যানো পাশে থাকা একটা পাথর দিয়ে জোরে মিগুলের মাথায় আঘাত করে। মার্টিন একজন সৎ অফিসার, সে কারোর পক্ষপাতিত্ব করছে না। সে এবার দুজনকেই বলে তোমরা যদি এক বিন্দু কোনো নড়াচড়া করো তাহলে আমি দুজনকেই মারতে বাধ্য হব। আর তখনই আমরা দেখতে পাই উপরে পুলিশের হেলিকপ্টার চলে আসতে, কারণ এরা যখনই মিশন কমপ্লিট করেনি তখন থেকে এদের খোঁজাখুঁজি চালু হয়ে গেছিল। খুঁজতে খুঁজতে পুলিশের হেলিকপ্টার এখন এখানে। আর এবার ন্যানো বুঝতে পারে তাকে আর কেউ কিছু করতে পারবে না, কারণ জেলে যাওয়া মিগুলের নাগালের বাইরে। পুলিশের হেলিকপ্টার দেখে ন্যানো এবার এক ধার থেকে গালি গালজ উল্টোপাল্টা মিগুলকে বলতে থাকে। সেই সমস্ত কিছু বলে এরা দুজন মিলে সেই 13 বছরের মেয়ের সঙ্গে কি করেছে। মার্টিন এবার অবাক হয়ে দেখতে থাকে। সে তো এই ন্যানোকে জানতো না। এতটা রাস্তা তারা এক জায়গায় বন্দি ছিল, সব সময় সে বলে এসছে সে একজন নির্দোষ। তার সামনে এবার সব কিছু পরিষ্কার হয়ে যায়। মার্টিন সঙ্গে সঙ্গে ন্যানোর পায়ে গুলি করে, আর একদম তার কাছে এসে তার মাথায় বন্দুক ধরে তাকে বলে তুই যদি না বলিস ওই ছোট্ট মেয়ের বডি তোরা কি করেছিস তাহলে নেক্সট গুলি তোর মাথার এপার ওপার করে দেবে। প্রচণ্ড ব্যথায় ন্যানো চেঁচাতে থাকে, আর এত বড় ধমকি শুনে প্রাণের ভয়ে সে সমস্ত কিছু বলে দেয়। সমস্ত কিছুর পর সে 13 বছরের মেয়ের বডি তার একটা ফার্মের পুকুরের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। মিগুল তার কথা সমস্তটাই শোনে, আর ততক্ষণে সেখানে পুলিশ এসে সবাইকে সারেন্ডার করতে বলে। মিগুল এখন জেলে গেলেও কোনো প্রবলেম নেই। একদিন সে জেল থেকে ছাড়া পাবে, আর সেদিন তার মেয়ের বডি খুঁজে তাদের ধর্ম অনুযায়ী যা যা করতে হয় তার সমস্তটাই করবে, যাতে তার আত্মার শান্তি হয়। আর এখানেই বিলো জিরো মুভিটির শেষ হয়। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের কাহিনীতে। টাটা।